লক্ষণপুর নামে এক ছোট গ্রামে রোহন নামে এক গরিব ছেলে তার মা বাবাকে নিয়ে বসবাস করত। রোহনের পরিবার খুব গরিব ছিল এবং রারেপ এদের চাষ করার জন্য কোনো জমি জায়গাও ছিল না। রোহন সারাদিন মজুর খেটে যে রোজগার করত সেই টাকা দিয়েই পরিবার চলত। এইসব দেখে রোহনের বাবা মা খুব দুঃখ পেত। আমাদের কাছে না আছে ঘর, না আছে জমিন। আমাদের ছেলে সারাদিন অন্যের জমিতে কাজ করে, তাও খুব কম টাকা পাই। আমরা দুজন আমার ছেলের উপরে বোঝা হয়ে গেছে। হ্যাঁ গো, আমারও খুব চিন্তা হয়। টেনশন করো না বউ, আমাদের ছেলে খুব পরিশ্রমী। দেখবে ভগবান তার দিকে ঠিক তাকাবে। রোহন কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি, ও সব সময় ইমানদারির সঙ্গে কাজ করে। রোহন ছোটবেলা থেকে অনেক অভাব দেখেছি, কিন্তু সে কখনো হার মানেনি। দেখবে তুমি আমাদের ছেলে একসময় অনেক টাকা কামাবে এবং তার সব দুঃখ কষ্ট চলে যাবে। রোহন সব সময় ভাবত, এখন আমার ভাগ্য সাথ দেয়নি তো কি হয়েছে, আমি যদি মন দিয়ে কাজ করি আমার জীবনের সব দুঃখ কষ্ট চলে যাবে। একদিন রোহন লালারাম জমিদারের ক্ষেতে কাজ করছিল এবং লালারাম তার পাশেই একটা গাছের নিচে বসেছিল। রোহন তার মন দিয়ে কাজ করছিল এবং সে দেখে যে লালারাম খুব চিন্তার মধ্যে আছে এবং সে কি ভাবছিল। লালারামকে উদাস দেখে মোহন তার কাছে গেল। কি হয়েছে মালিক, আপনি খুব চিন্তার মধ্যে আছেন মনে হচ্ছে। রোহনের কথা শুনে লালারাম রেগে গেল এবং সে রোহনকে রেগে বলল, আরে তুই কি আমার সাহায্য করবি? তুই যদি সাহায্য করার উপযোগী হতিস তাহলে কি আর আমার জমিতে কাজ করতিসিস? যা, এখন আমার এখান থেকে যা, আমি খুব টেনশনের মধ্যে আছি। মালিক, এটা কোনো কথা নয়। আমি যদি ইমানদারের সঙ্গে কাজ করি তাহলে আমারও ভাগ্য পরিবর্তন হবে। মালিক, এইসব আমার বাবার দেওয়া শিক্ষা। যখন আমি কিছু জিনিসের জন্য আবদার করতাম, আমার বাবা আমাকে একটা জিনিসই বোঝাতো, যে আমাদের কাছে এত টাকা নেই যে তোর সব ইচ্ছা পূরণ করব। দেখ, তবে একটা জিনিস মনে রাখবি, জীবন একটা মৌসুমের মতো। কখনো রোদের মতো খুশির বার্তা নিয়ে আসে এবং কখনো বৃষ্টির মতো দুঃখের বার্তা নিয়ে আসে। ও ঠান্ডার মতো কঠিন মুহূর্ত আসে এবং যেভাবে সব মৌসুম চলে যায় সেইভাবে জীবনের সব কঠিন মুহূর্তগুলো নিমেষে চলে যায়। বা রোহন, তোর মনোভাব তো খুব ভালো। তোর কথা শুনে মনে এক শান্তি এলো। তুই এত দুঃখের মধ্যেও জীবনকে সুন্দরভাবে কাটাচ্ছিস। আরে রোহন, আমি এক বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। আমি জানি না এই সমস্যার কোন সমাধান আছে কিনা। মালিক, কি হয়েছে? আমাকে সব ভালো খুলে বলেন। এমনও তো হতে পারে যে আমি আপনার কিছু প্রবলেম সলভ করতে পারবো। মালিক, আমাকে একবার বলুন, এমনও তো হতে পারে আপনার টেনশনের কিছু হাল বাড়িয়ে যায়। রোহন, আমাদের গ্রামে পূর্বপুরুষদের একটা জমিন ছিল। সেখানে আমরা অনেক দিন থেকে চাষ করে খাচ্ছি। এখন সেখানে এক বাপ ছেলে দখল করে নিয়েছে। আমি ভেবেছিলাম এ থানায় কেস করব, কিন্তু আমাদের গ্রামেরই অনেক লোক তার সাথে আছে। আমি যতই চেষ্টা করি ওদের কিছুই করতে পারবো না, তাই খুব চিন্তার মধ্যে আছি। এখন তো ওরা জমিনে চাষ করতেও শুরু করে দিচ্ছে। আমার পূর্বপুরুষের জমিন আমার হাত থেকে বাড়ি যাচ্ছে, ওই জন্য খুব চিন্তার মধ্যে আছি। মালিক, আপনি ঠিকই বলেছেন। আপনি যদি পুলিশের সাহায্য নিতে যান তবুও আপনি তাদের কিছু করতে পারবেন না। রোহন, তুই বলো কি করব? আমার পূর্বপুরুষের জমিন আমার হাত থেকে বাড়িয়ে যাচ্ছে। এবার তো আমি না খেতে পেয়ে মারা যাব। রোহন কিছু এখন ভাবার পর বলল, মালিক, আপনি টেনশন করবেন না। সব টেনশনের কিছু না কিছু হাল বেরিয়ে যায়। আপনি যদি চান একদিক আছে আপনার জমিন পাওয়ার। আরে যদি কিছু উপায় থাকে বলো, কি উপায়? রোহন লালারামকে তার সব বুদ্ধি বলে দেয় এবং বুদ্ধি শোনার পর লালারাম বলল, আরে রোহন, তোর উপায় তো খুব ভালো। তোর এই বুদ্ধিটা যদি কাজে লেগে যায়, নিশ্চয়ই আমি আমার জমি ঘুরে পাব। যদি জমিন ঘুরে পাই তাহলে কিছু অংশ তোর নামে লিখে দেব। মালিক, আপনি এসব কথা বলবেন না। আপনার জন্য আমরা 2 বেলা খাবার খেতে পারি। আরে, আপনার উপকার করব, আমি নিজেকে ধন্য মনে করব। রোহন লালারামকে তার সব বুদ্ধি বলার পর সে আবার মাঠে কাজ করতে লেগে গেল। তার পরের দিন রোহন বিজয় ও রামলাল নামে 2 বাবা ছেলের কাছে পৌঁছে গেল, যারা লালারামের জমি দখল করে বসেছিল। নমস্কার শেঠজি,
আমি এখান থেকে যাচ্ছিলাম, আপনাদের এখানের লোকেরা বলছিল যে আপনার কাজের জন্য মজুরের দরকার আছে। আমার জন্য আপনাদের কাছে কি কিছু কাজ আছে? আরে কে তুমি? তোমাকে কে বলল যেখানে মজদুরের প্রয়োজন? এখানে কোন মজদুরের প্রয়োজন নেই। সেঠজি, আমি একজন মজদুর, পাশে গ্রামে থাকি, এদিক ওদিক ঘুরি, যেখানে হোক কাজ পেয়ে যায়। এইসব কাজ করেই আমার ঘর চলে। কখনো ক্ষেতের কাজ করি ও কখনো মজুরের কাজ করি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমাদের কাছে কোনো কাজ নেই। শেঠজি, আমি শুনলাম যে আপনি এই গ্রামের বড় জমিদার। আপনার কাছে অনেক জমি আছে ও আপনার প্রতিদিন অনেক মজুরের দরকার হয়। এই জন্য এসেছিলাম আপনার কাছে, কিছু না কিছু কাজ পেয়ে যাব। আরে তোমাকে তো বললাম এখানে কোনো মজুরের প্রয়োজন নেই। তাই ভাবি রামলাল আপনার সম্পর্কে ঠিকই বলেছিল। লালারাম আমাদের সম্পর্কে কি বলেছে? আরে না, এসব কিছুই নয়। তাহলে সেঠজি, আমি এখান থেকেই যাই। রোহন ওখান থেকে যাচ্ছিল। তারপর বিজয় ও তার বাবা রোহনকে দাঁড়াতে বলল এইটা শোনার জন্য যে লালারাম তাদের সম্পর্কে কি বলেছে। আরে ভাই, এদিকে এসো এসো, দেখি তোমাকে কি কাজ দিতে পারি। রোহন আবার তাদের কাছে এলো। ধন্যবাদ সেঠজি। বলেন, আমার জন্য কি কাজ আছে এখানে? আরে দাঁড়াও, তোমাকে তো কাজ দেবই। আগে বল, লালারাম আমাদের সম্পর্কে কি বলেছে? সেঠজি, আমি প্রথমে লালারামের কাছে কাজ করতাম। সে খুব কুঞ্জুস এবং খারাপ লোক। আমি সেখানে দিনরাত পরিশ্রম করতাম এবং সে আমার পরিশ্রমের মূল্য দেয় না। এই জন্য তার সাথে একদিন আমার খুব লড়াই হয়। তারপরে কি হলো? যখন আমার লালারামের সঙ্গে লড়াই হচ্ছিল, সে বলছিল পুরো গ্রামে আমার মতো কেউ টাকা দেবে না। আমি ওর আগে বলে দিয়েছি যে গ্রামের সবথেকে বড় জমিদার বিজয় শেঠ ও রামতাল শেঠ সবাইকে ভালো মজদুরি দেন। এই জন্য তাদের কাছে কাজের জন্য ভিড় সবসময় লেগে থাকে। আরে ভাই, তুমি ঠিকই বলেছ। এই গ্রামের আমাদের থেকে বড় জমিদার কেউ নেই, তাই আমাদের তো দায়িত্ব সবাইকে কাজে দেয়া। বা শেঠজি, আপনি ঠিকই বলেছেন। বিনোদ জমিদার আপনার বরাবরই করতে পারবে না। বিজয় এবং তার বাবা রোহনের এইসব কথাই শুনে তাকে কাজে রাখে। কিছুদিন যাওয়ার পর রামলাল তার ছেলেকে বলল, আরে রোহন তো প্রচুর মেহনতি। রোহন 10 জনের কাজ একাই করে নেয়। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন। রোহন প্রচুর কাজ করে। এর মতো কেউ কাজ করতে পারবে না। রোহন তো সারাদিন জমিতে পড়ে থাকে। রোহন তার পরিশ্রমে বিজয় ও তার বাবার মন জয় করে নিল। কিছুদিন এই রকম চলে গেল। একদিন বিকেলে বেলা বিজয় ও তার বাবা রামলাল ক্ষেত দেখতে এসেছিল এবং দেখতে এসে দেখে যে রোহন এখনো ক্ষেতে কাজ করছে। আরে রোহন, বিকেল হয়ে গেছে, তুমি এখনো কাজ করছো। বাড়ি যাও, বাড়ি যেয়ে আরাম করো। শেঠজি, আমি যদি আরাম করতে যাই ঘরে, আমার বুড়ো বাবা মা আছে। কাজ না করলে ওদের মুখে দুবেলা দুটো খাবার কিভাবে তুলে দেব? ঘরে বসে আরাম করা থেকেও এখানেও যদি আমি কাজ করি, তাহলে আমার কাজের প্রতি মনটা লেগে থাকবে। রোহন, দেখো তুই অনেক কষ্ট করিস। ভালো, আজকে কাজ এখানে রেখে দে, ঘরে যে আরাম করো। না জমিদার, এইসবের কিছু দরকার নেই। আমি এখানে কাজ করলেই আমার মন লেগে থাকবে। আপনারা বাড়ি চলে যান। ঠিক আছে রোহান, আমরা তাহলে বাড়ির দিকে যাচ্ছি। যদি তোমার ভালো লাগে তাহলে চলে যাবে। এরপর বিজয় এবং তার বাবা ও রোহনের ভরসায় ক্ষেত দেখে চলে গেল। তারপর দিন সকালে বিজয় এবং তার বাবা ক্ষেত দেখতে এসে দেখে যে এখানে পুলিশ দাঁড়িয়ে আছে এবং তারা পুলিশের কাছে দৌড়ে এসে বলে, কি হলো স্যার, আপনি এখানে কি করছেন? এই জমিটা কি তোমাদের? হ্যাঁ, অবশ্যই। এই জমি আমাদেরই। আমাদের কাছে আর সব কাগজপত্র আছে স্যার। তাহলে জেল যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আরে স্যার, আপনি কি বলছেন? এসব ভালো করে বলুন। আরে থামো, দেখো তোমার জমিন থেকে কি বাড়িছে। পুলিশের কথা শুনে দুই বাবা ছেলে যখন পিছন ফিরে তাকায়, তখন দেখি তাদের জমিতে একটা লাশ পোতা ছিল, শুধু কঙ্কালটি আছে। এই কঙ্কালটি দেখে দুই বাবা ছেলে খুব ভয় পেয়ে যায়। স্যার, এটা কার লাশ? আমার জমিতে এটা কোথা থেকে এলো? আরে বাহানা বানাবে না। মানুষকে মেরে নিজেদের জমিতে পুঁতে রেখেছো আর বলছো যে আমরা জানি না। না স্যার, আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না যে লাশ কোথা থেকে এলো। আরে মিথ্যা কথা বলো না। চলো জেল চলো, ফাঁসির ব্যবস্থা করছি। ফাঁসি এবং যাবজ্জীবন জেলের কথা শুনে দুই বাবা ছেলে ভয় পেয়ে গেল। স্যার, আমি সত্যিই জানি না এটা কার লাশ।
ও আমার জমিতে কি করে এলো? এই কেসটা থেকে তারা কিভাবে বাঁচবে সেটা ভাবছিল। তখনই সেখানে রোহন চলে আসি। আরে বাবু, এখানে পুলিশ এসেছে কেন? কি হয়েছে? রোহন, দেখো আমাদের জমিতে কিভাবে কঙ্কালটা এলো। মালিক, এখানে কঙ্কাল কি করে এলো? এটা তো বিশাল গভীর কথা। হ্যাঁ রোহন, আমি জানি না এই লাশ কোথা থেকে এলো। স্যার বলছেন যে আমরা নাকি মেরে পুঁতে রেখেছি। তিনজনকে একসঙ্গে ফুসফাস করতে দেখে পুলিশ বলল, আরে কোন বুদ্ধি খাটানোর দরকার নেই। তোমাদের বাপ ছেলের মধ্যে যে কোনো একজন জেল যাবে। এবার ডিসাইড করো যে কে জেল যাবে। আমাদেরকে সময় দিন, আমরা ভাবছি কে জেল যাবে। বিজয় এবং রামলাল ও রোহন সেখান থেকে কিছুটা দূরে যে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। দেখো বাবু, দুজন জেল যাওয়া থেকে ভালো একজন এবার দেখো কে যাবে। রোহন ভাই, আমরা দুজনের মধ্যে কেউ যে যেতে চাই না। তুই কিছু উপায় বলো যেন জেল যাওয়া থেকে বেঁচে যেতে পারি। মালিক একটা বিষয় লক্ষ্য করেছেন, এই কঙ্কালটা অনেক দিনের মাটিতে পোতা। রামলাল ফাঁসির কথা শুনে অনেক আগেই ভয় পেয়ে গিয়েছিল ও রোহানের কথা শুনে সে সব সত্যি কথা বলতে থাকে। দেখ রোহন ভাই, আমি একটা সত্যি কথা বলছি। আমরা কিছুদিন আগেই এই জমিটা লালারামের কাছ থেকে দখল করে নিয়েছি। রামলালের কথা শুনে রোহন এমন একটা ভাব করল যে সে কিছুই জানে না। রামলাল জায়গা দখল করার কথা সব রোহনকে বলল। রোহন বলল, মালিক, আমার কাছে একটা বুদ্ধি আছে, যেখানে সাপও মরবে এবং লাঠি ভাঙবে না। বলো, কি উপায়? উপায় বলার আগে আপনাদের কাছে আপনার জমিন প্রিয় না জীবন প্রিয়? আরে ভাই, জমিনের থেকে আমাদের জীবনটা প্রিয়। তাহলে মালিক একটা কাজ কর, পুলিশকে বল যে এই জমিনটা আমার নয়, আমি কাজ করার জন্য কিছুদিন নিয়েছিলাম লালারামের কাছ থেকে। আরে রোহন, তাহলে তো আমাদের জমি আমাদের কাছে থাকবে না আর। না মালিক, মনে হচ্ছে আপনি আমার কথাটা বুঝতে পারেননি। যখন আপনি পুলিশকে বলবেন যে ছবিটা আপনার নয় লালারামের, তখন পুলিশ কাকে ধরবে? ও যখন লালারাম জেল চলে যাবে, আপনি আবার জমিনে দখল করে নেবেন। এইসব করলে আপনিও জেল থেকে বেঁচে যাবেন এবং লালারাম জেল চলে যাবে। তারপর তো আপনার যখন আপনার কাছেই থাকলো। বা রোহন ভাই, তুমি তো খুব বুদ্ধিমান। তুমি তোমার পরিশ্রম দিয়ে আমাদেরকে খুশি করেছিল। এখন তোমার বুদ্ধি দিয়ে আমাদের জীবনও বাঁচবে। রোহনের বুদ্ধি শুনে দুই বাবা চলে যান। আরে স্যার, এই জমিটা আমাদের নয়। আমরা কাজ করার জন্য লালারাম সেটের কাছ থেকে কিছুদিন আগেই নিয়েছি। বা নিজেরা ফেঁসে যাওয়ার পর আবার লোকের নামে দোষ দিচ্ছ যেন তারাও ফেঁসে যায়। এই সব কথা হচ্ছিল। তারপর সেখানে জমির মালিক লালারাম এসে গেল আর বলল, তাহলে স্যার কি বুঝলেন? মানে? তাহলে স্যার শুনুন, আমার জমিটা এই দুই বাপ বেটা দখল করে রেখেছিল। তাহলে তোমরা আমার কাজকে এসোনি কেন? স্যার, আপনাদেরকে বললে আমার কিছুই কাজ হতো না, কারণ এই দুই বাপ ছেলের সঙ্গে গ্রামের প্রভাবশালী ব্যক্তির হাত আছে। এই জন্য আমি ও রোহান মিলে এই বুদ্ধিটা খাটাই। এবার চলো, তোমরা বাপ ছেলে জেলের ভাত খাবে। দুই বাবা ছেলেকে পুলিশ ধরে নিয়ে চলে গেল। রোহান ভাই, তোমার বুদ্ধির কারণে আমি আমার জমিনটা পেয়ে গেছি। আমার কথা অনুযায়ী জমির এক অংশ তোমাকে দিয়ে দিলুম। তুমি এবার চাষ করে নিজের জীবন সুখ শান্তি দিয়ে কাটাও। তারপর লালারাম তার কথা মতো রোহনকে জমির এক অংশ দিয়ে দিও। রোহন তাতে চাষাবাদ করে সুখে জীবন যাপন করতে লাগলো।